হঠাৎ করে ছদ্মবেশী চোরটি সেই মুচি বাবা মোস্তফার দোকানের সামনে গেল। গিয়ে দেখতে পেল বাবা মোস্তফা খুব অল্প আলোতে বসেই জুতা সেলাই করছে। তাই চোরটি কৌতূহলবশত মোস্তফাকে জিজ্ঞাসা করল, তুমি কি এত কম আলোতে ঠিকমতো সেলাই করতে পারো? এ কথা শুনে বাবা মোস্তফা খুব গর্বের সাথে বলে উঠল, কি বলেন আপনি? শুনলে তো বিশ্বাসই করতে পারবেন না। গত রাতে এর চেয়েও কম আলোতে আমি একটা লাশ সেলাই করেছি। অন্ধকারেও আমি খুব ভালো সেলাই করতে পারি। এ কথা শুনে ছদ্মবেশী চোরের আর বুঝতে বাকি রইল না। সে একটি স্বর্ণমুদ্রা বৃদ্ধ মুচির হাতে দিয়ে বলল, আমাকে দেখিয়ে দাও কোন বাড়িতে তুমি মৃতদেহ সেলাই করেছ। যদিও বৃদ্ধ মুচিকে চোখ বেঁধে আলীবাবার বাসায় নেওয়া হয়েছিল, তবুও বৃদ্ধ মুচি আন্দাজ করে সেই বাড়ি বের করে ফেলল। ছদ্মবেশী চোরটি আলীবাবার বাড়ির দরজায় চক দিয়ে ক্রস চিহ্ন দিয়ে চলে গেল, যাতে পরবর্তীতে এসে বাড়ি চিনতে ভুল না হয়। কিছুক্ষণ পরে বাড়ির কাজের মেয়ে মর্জিনা বাজার থেকে ফিরে এসে দরজায় ক্রস চিহ্ন দেখতে পেল। সে চিন্তা করে অনুমান করল নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। এই ভেবে সে সেই রাস্তার সমস্ত বাড়ির দরজায় ক্রস চিহ্ন এঁকে দিল, যাতে এই বাড়ি আর কেউ চিনতে না পারে। চোরের সর্দার তার চোরদের বলল, গভীর রাতে আলীবাবাকে হত্যা করতে হবে। এসে তারা দেখল সমস্ত বাড়ির দরজায় ক্রস চিহ্ন দেওয়া। তারা বাড়ি চিনতে না পেরে ব্যর্থ হয়ে চলে গেল। পরদিন চোরের সর্দার নিজেই যাওয়ার সিদ্ধান্ত নিল। সে প্রথমে সেই মুচির দোকানে গেল। মুচিকে একটা স্বর্ণমুদ্রা দিয়ে তাকে অনুরোধ করল আলীবাবার বাসা দেখিয়ে দেওয়ার জন্য। এইবার চোরের সর্দার খুব ভালোভাবে আলীবাবার বাসা চিনে ঠিকানা লিখে নিয়ে এলো। 2 দিন পর চোরের সর্দার ছদ্মবেশে আলীবাবার বাসায় গেল। আলীবাবা তাকে জিজ্ঞাসা করল, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ছদ্মবেশী চোরের সর্দার বলল, আমি একজন তেল ব্যবসায়ী। আমাকে আগামীকাল সকালে এই তেলগুলো বাজারে বিক্রি করতে হবে। রাত হয়ে যাওয়াতে আমি আর যেতে পারছি না। আপনি যদি দয়া করে আমার 40 জার তেলসহ আমাকে আজ রাতটুকু আপনার বাড়িতে আশ্রয় দিতেন, তাহলে আমি খুব উপকৃত হতাম। আমি কাল সকালেই চলে যাব। আলীবাবা দয়ালু মন নিয়ে সেই ছদ্মবেশীকে তার বাসায় থাকার আমন্ত্রণ জানালো এবং তার সমস্ত তেলের জার বাড়ির পিছনের উঠানে রাখার অনুমতি দিলেন। চোরের সর্দার খুব সহজেই আলীবাবার বাসায় আশ্রয় পেয়ে গেল। সন্ধ্যার পর চোরের সর্দার বাড়ির পিছনে উঠানে গেল। আসলে সে তার 40টা জারের মধ্যে শুধু একটাতেই তেল ভরে বাকি জারগুলোর ভিতরে তার দলের চোরগুলোকে লুকিয়ে নিয়ে এসেছিল। সে খুব দ্রুত প্রতিটা জারের মুখ খুলে লুকিয়ে থাকা চোরগুলোকে বলে দিল, শোনো, তোমরা চুপ করে এভাবে লুকিয়ে থাকো। সুবিধা মতো সময় হলে আমি এসে হালকাভাবে শীষ দিলেই তোমরা বুঝে যাবে তোমাদেরকে কি করতে হবে। এমন সময় মর্জিনা ভাবল, আমি যদি এতগুলো তেল থেকে কিছু তেল নিয়ে রাখি তাহলে সে কিছুই বুঝতে পারবে না। তেল নেওয়ার জন্য মর্জিনা পিছনের উঠানে যেতেই জারের ভিতরে থাকা
চোরগুলো পায়ের আওয়াজ পেয়ে ভাবল তাদের সর্দার এসেছে, তাই তারা জারের ভিতর থেকে ফিস ফিস করে বলতে লাগলো, সর্দার, সময় কি এখনো হয়নি? মর্জিনা তো হতভম্ব হয়ে গেল জারের ভিতর থেকে আসা কথা শুনে। সে বুদ্ধি করে উত্তর দিল, না, এখনো সময় হয়নি। মর্জিনা বুঝতে পারল তার মালিকের সাথে কিছু একটা হতে যাচ্ছে। সে রান্নাঘরে দৌড়ে গেল, বড় এক কড়াই ভরে তেল গরম করলো। তারপর ফুটন্ত তেলের কড়াইটা উঠানে এনে মগ ভরে ভরে প্রতিটা জারের মুখ খুলে ঢেলে দিল। জারের ভিতরে চোরগুলো ফুটন্ত তেলে জ্বলে পুড়ে মারা গেল। তারপর মর্জিনা অতিথি কক্ষে গিয়ে আলীবাবাকে বলল, জনাব, আমি আমাদের অতিথিকে রাতের খাবার দেওয়ার আগে নেচে দেখাতে চাই। আলীবাবা খুশি হয়ে বললেন, হ্যাঁ, অবশ্যই। তিনি সম্মতি দিলেন। মর্জিনা খুব আগ্রহের সাথে তার নাচ শুরু করলো। হাতে একটা ছুরি নিয়ে গানের তালে তালে নাচতে থাকলো। ঠিক যখন নাচ শেষের পর্যায়ে, তখন নাচের ভঙ্গিমায় চোরের সর্দারের সামনে এসে সমস্ত শক্তি দিয়ে ছুরি ঢুকিয়ে দিল তার পেটে। আলীবাবা আর তার স্ত্রী মর্জিনার এই হত্যাকাণ্ড দেখে খুব হতভম্ব হয়ে গেল। তারা বলে উঠল, এ কী করলে তুমি? মর্জিনা সেই 40টি জারের ভিতরে থাকা চোরগুলো আর তাকে মারার ষড়যন্ত্রের কথা সব খুলে বলল। আলীবাবা খুব দ্রুত বুঝতে পারল এরা কারা। এরা যে সেই 40 চোর, সেটা তার আর বুঝতে বাকি রইল না। আলীবাবা মর্জিনার উপর এত খুশি হলো যে সে গুপ্তধনের বাকি সমস্ত সম্পদ মর্জিনাকে দিয়ে দিল আর মর্জিনার সাথে তার ছেলের বিয়ে দিয়ে দিল। তারপর তারা সবাই মিলে একত্রে খুব আনন্দে আর সুখে বসবাস করতে লাগলো।